সলিড স্টেট কেমিস্ট্রির দ্বিতীয় পর্বে আমরা যা পড়ব তা হচ্ছে ক্লাস বা ক্রিস্টাল বলতে কি বোঝায়। দেখো, ক্লাস বা ক্রিস্টাল আমরা কাকে বলবো? যে সমস্ত কঠিন পদার্থের মধ্যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হবে, আর কি হবে, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, আর অবশ্যই ওই কঠিন পদার্থটিকে সমসত্ব হতে হবে, অর্থাৎ একই রকম কঠিন পদার্থ দ্বারা গঠিত হতে হবে, আর কি সুষমভাবে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকবে। অর্থাৎ আমরা কি বলবো যে ক্রিস্টাল বা গ্লাস কাকে বলে? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হবে, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ থাকবে, আর কি সমসত্ব কঠিন পদার্থ হবে, আর হচ্ছে তাদের কণাগুলো সুষমভাবে পর্যায়ক্রমিক বিন্যাস থাকবে। তখন সেই ল্যাটিসটাকে আমরা কি বলবো? গ্লাস বা ক্রিস্টাল। এরপর আমরা যেটা জানবো যে গ্লাস আকার বা ক্রিস্টালের যে জ্যামিতিক আকার বা আকৃতি সম্পর্কিত কয়েকটা বিষয় বা টার্ম যেগুলো আমাদের জানা দরকার। প্রধানত এই তিনটে টার্ম আমরা জানবো। ফেস অর্থাৎ পৃষ্ঠতল, আর কি এক্স অর্থাৎ হচ্ছে ধার বা কিনারা, আর কি ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল অর্থাৎ আন্তঃপৃষ্ঠীয় কোণ। বলে এই ফেস, এক্স, তারপরে হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এইগুলো হচ্ছে একটা কিউবের মধ্যে কোথায় কিভাবে অবস্থান করে সেটা আমরা চিত্রসহ দেখছি। প্রতিটি দেখো এখানে দু রকমের হচ্ছে কিউব দিয়েছে, একটা সিঙ্গেল কিউব, এটাকে সিঙ্গেল কিউব বলবো, একক কিউব, আর হচ্ছে এটা দুটো কিউব পরস্পর কম্প্যাক্টভাবে যুক্ত আছে। তো প্রত্যেকটি ক্লাসের পৃষ্ঠদেশগুলি কতগুলো তল দ্বারা বিভক্ত। আমরা এই সিঙ্গেল কিউবের ক্ষেত্রে দেখো কটা তল আছে? 6টা তল আছে টোটাল। কি কি? 1 2 ব্যাক সাইডে 3, রাইট সাইডে 4, আর হচ্ছে ফ্রন্টে একটা আর ব্যাকে একটা, তাহলে 6টা তল আছে টোটাল। তাহলে এই সিঙ্গেল কিউবে কটা তল আছে? 6টা পৃষ্ঠতলীয় তল আছে, পৃষ্ঠতল। আর এই পৃষ্ঠতলগুলোকে আমরা কি বলবো? ফেস। এগুলোকে আমরা কি বলবো? ফেস। তাহলে কটা ফেস আছে টোটাল? টোটাল ফেস হচ্ছে তোমার 6টা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এক্স বা হচ্ছে ধার বা কিনারা বলতে কোনটা বোঝাবে? এই দুটো তল, এই একটা তল আর এই একটা তল পরস্পর যে সরলরেখা দ্বারা যুক্ত আছে, এই সংযুক্ত যে স্থানটি সেটাকে আমরা কি বলবো? কিনারা। অর্থাৎ এটা যদি একটা তল হয় আর এটা একটা তল, তাহলে এই এই ধারটাকে আমরা কি বলবো? ধারটাকে আমরা বলবো ধার বা কিনারা বা এক্স। কেমন? এখানে তাহলে এটা হচ্ছে কি হবে? এক্স হবে। ঠিক একই রকম ভাবে এটা হবে, এটা 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 ব্যাকে এটা ব্যাকে এটা এটা, এইগুলো সবকটা হচ্ছে কি? ধার। আর যদি আমরা একটা সিঙ্গেল কিউবের ক্ষেত্রে ধরি, তাহলে ধার সংখ্যা কটা হবে? টোটাল হচ্ছে উপরে হচ্ছে 4, নিচে 4, 8, আর এই দুই সাইডে হচ্ছে তোমার 2 2 করে 4, টোটাল হচ্ছে 12টা হচ্ছে কি হবে? টোটাল 12টা কি হবে? এক্স হবে বা ধার হবে। কটা ধার হবে? 12টা। এবারে আসছি হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বলার আগে কিছু কথা বলি। আমরা সব কাগজে করে এসেছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক একই রকমভাবে আরেকটা কি আছে? জেড অ্যাক্সিস। 3 ডাইমেনশনে যদি কল্পনা করি তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস বা কর্নার বরাবর। ঠিক একই রকমভাবে এই সিম্পল কিউবের ক্ষেত্রে এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি তাহলে এটা কি হবে? এক্স অ্যাক্সিস। আর জেড অ্যাক্সিসটা কোনটা হবে? এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেল, আর ওয়াই আর জেড এর মধ্যে যে অ্যাঙ্গেল, জেড আর এক্স এর মধ্যে যে অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এই সবকটা হচ্ছে কি? ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। আলফা, বিটা, গামা, এগুলো ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এটা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এরপর যেটা আমরা জানবো যে চালক বা ল্যাটিস বিন্দু, যেটাকে ল্যাটিস পয়েন্ট বলবো, সেটা কি? তার সংজ্ঞাটা কি? এটা জেনে রাখা আমাদের দরকার, তাই আমি এটা পুরোটাই লিখে দিচ্ছি। তাহলে জালক বা ল্যাটিস বিন্দু কাকে বলে? সংজ্ঞাটা দেখো যে কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাস গঠনকারী একক, যেটা গঠনকারী কণা বলতে পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, তাদের অবস্থানটাকে নির্দিষ্ট করবে, তাকে আমরা ল্যাটিস পয়েন্ট বলবো। অর্থাৎ যে একটা ক্লাস গঠন করার জন্য যদি পরমাণু হয়, সেটা অণু হতে পারে, আয়ন হতে পারে, তাদের সমষ্টি নিয়ে গঠিত যে ক্লাস,
সেইখানে ক্লাস গঠনকারী যে পরমাণু বা অণুর একটা অবস্থানকে ফিক্সড করে বোঝাবে বা নির্দেশ দেবে যে ওই জায়গায় ওই পরমাণুটা অবস্থিত, সেইটাকে আমরা কি বলবো, ল্যাটিস পয়েন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাটিস পয়েন্ট সমগ্র জালকে একই রকম হবে, অর্থাৎ ল্যাটিস পয়েন্টের কোনো পরিবর্তন হবে না এই ক্রিস্টালের মধ্যে, সব জায়গাতে ল্যাটিস পয়েন্ট একই হয়। ওকে, এরপর আসছে আমরা কি ইউনিট সেল বা একক কোষ। ইউনিট সেল বা একক কোষ বলতে আমরা কি বলবো বা কি বুঝি, ঠিক আছে। ইউনিট সেল বলতে আমরা সাধারণত এটাই বুঝি যে ক্ষুদ্রতম যে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল একক, যেটা হচ্ছে একক কোষ গঠন করবে আর হচ্ছে ওই ল্যাটিসের মধ্যে বারবার পুনরাবৃত্ত হবে, তাকে আমরা কি বলবো, ইউনিট সেল। তাহলে যেটা আমরা বলেছিলাম ক্ষুদ্রতম ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল একক, যা একক কোষের গঠনে সাহায্য করবে বা একক কোষ গঠন করবে আর সমগ্র ল্যাটিসের মধ্যে বারবার সেটা পুনরাবৃত্ত হবে। ওকে, তাকে আমরা কি বলবো, ইউনিট সেল বা একক কোষ। এবারে আমরা ইউনিট সেল বা একক কোষ আর ল্যাটিস পয়েন্টের মধ্যে একটা যে সম্পর্ক, সেটা লেখচিত্রের সাহায্যে আমরা ইন্ডিকেট করব। ইউনিট সেলটাকে বোঝার জন্য আমাদের একটা উদাহরণ অবশ্যই জানতে হবে। যেমন একটা বাড়ি কনস্ট্রাকশন করার সময় তৎক্ষণাৎ তো আর বাড়ি হয়ে যায় না। বাড়ি কনস্ট্রাকশন করার সময় কি করতে হয়, প্রত্যেকটা ইটকে পারস্পরিকভাবে সাজিয়ে তাদের ওপর পরপর সাজিয়ে একটা বাড়ি কনস্ট্রাকশন করা হয়। তাহলে একটা বাড়ির ক্ষেত্রে তার ইউনিট সেল বলতে আমরা তার ইটকেই তার ইউনিট সেল বলবো, তাই তো। ঠিক সেই রকমভাবে কোনো একটা ল্যাটিস যদি তৈরি হয়, তার মধ্যে থাকা প্রত্যেকটা যে ইউনিট সেল, সেই ইউনিট সেলই হচ্ছে তাদের মধ্যে ক্ষুদ্রতম একটা অংশ, যা ওই ল্যাটিসের গঠনটাকে নির্দিষ্ট করবে বা গঠন কাঠামোটাকে সৃষ্টি করবে। দেখো ডান দিকের চিত্রে একটা বাড়ির দেওয়াল যদি কল্পনা করি, তাহলে প্রত্যেকটা যে খাস অংশ, এগুলো প্রত্যেকটা কি একটা করে ইট, যেটা হচ্ছে পরস্পর সাজিয়ে একটা দেওয়াল গঠিত হয়েছে। তাহলে আমরা এই বাড়ির দেওয়ালের সাপেক্ষে এই ইটটাকে, ক্ষুদ্রতম যে অংশ, এই ইটটাকে আমরা কি বলবো, ইউনিট সেল, তাই তো। বাড়ির সাপেক্ষে আমরা বলছি না এটা ইউনিট সেল, আমরা জাস্ট বোঝানোর জন্য এটা বলছি। তাহলে একটু ল্যাটিসের ক্ষেত্রে দেখো, একটা ল্যাটিস তার দুটো কিউব নিয়েছি, ইউনিট সেল নিয়েছি, ঠিক আছে। এই প্রত্যেকটা কিউব আলাদা আলাদা করে একটা করে কি হয়, ইউনিট সেল। এই দুটো পরস্পর কি ইউনিট সেল, বুঝা যাচ্ছে তো। তাহলে এই যে একটা কিউব, এই একটা কিউব, এর সাথে আরো কিউব যুক্ত হয়ে কি হয়, একটা বৃহৎ আকৃতি ল্যাটিস তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই যে ছোট ক্ষুদ্র আকৃতি যে সেল কিউব আছে, সেটাকে আমরা কি বলবো, ইউনিট সেল, বোঝা যাচ্ছে তো। এবারে হচ্ছে কি যে এই ইউনিট সেলের মধ্যে তাহলে ল্যাটিস পয়েন্ট কোনটা, ল্যাটিস পয়েন্ট হচ্ছে এই বিন্দুগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট। ঠিক একই রকম ভাবে এই বিন্দুটাকে আমরা কি বলবো, ল্যাটিস পয়েন্ট। এই বিন্দুটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট, এই বিন্দুটাও ল্যাটিস পয়েন্ট। ঠিক একই রকম ভাবে ক্রমাগত সবকটা হচ্ছে কি হবে, এটা হবে ল্যাটিস পয়েন্ট, এটাও ল্যাটিস পয়েন্ট, এরকম বৃহৎ আকৃতি ধারণ করবে, সেটা হয়ে যাবে তখন কি ল্যাটিস টোটালটাই। আর একটা ক্ষুদ্রতম অংশ তাহলে কি বললাম, ইউনিট সেল। আর ইউনিট সেলের একটা কর্নার, যে কর্নার যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটা ওয়াই এক্স জেড, আর হচ্ছে এই বিন্দুটাকে আমরা বলবো ল্যাটিস পয়েন্ট। এবার কি জানবো যে বিভিন্ন ধরনের একক কোষ থাকে, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ড অফ ইউনিট সেল। কত ধরনের ইউনিট সেল হয় সেইগুলো আমরা জানছি বা জানবো। দু প্রকার ইউনিট সেল, এক হচ্ছে কি সিম্পল ইউনিট সেল, আর হচ্ছে সেন্টার অনুযায়ী, অর্থাৎ অ্যাটমগুলোর প্লেস অনুযায়ী তাদের ভাগ একটা আলাদা আছে। এবারে সেখানে হচ্ছে সেন্টার অনুযায়ী আবার 3 প্রকার হয়, সেইগুলো আমরা দেখবো। দেখো সেন্টার অনুযায়ী যে ইউনিট সেলগুলো ভাগ করা হয়েছে 3 প্রকার, ফেস সেন্টার, বডি সেন্টার আর হেড সেন্টার। এগুলোর বাংলা অবশ্যই জানা দরকার, কারণ আমরা বাংলা মিডিয়ামে যেহেতু পরীক্ষা দেবো, তাই বাংলাগুলো অবশ্যই জেনে রাখার দরকার আছে। দেখো বাংলাগুলো দেওয়া আছে কি, ফেস সেন্টার বলতে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, বডি সেন্টার দেহকেন্দ্রিক একক কোষ, এন্ড সেন্টার প্রান্তকেন্দ্রিক ইউনিট একক কোষ। তাহলে আমরা পুরোটা সাম করে নিই যে ডিফারেন্ট কাইন্ড অফ ইউনিট সেল 2 প্রকার, কি সিম্পল কিউবিক বা প্রিমিটিভ, আর হচ্ছে কি সেন্টার অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়, ফেস সেন্টার বা পৃষ্ঠকেন্দ্রিক, বডি সেন্টার দেহকেন্দ্রিক, এন্ড সেন্টার বা প্রান্তকেন্দ্রিক ইউনিট সেল, ঠিক আছে। এবারে আছে সিম্পল কিউব বা সিম্পল ইউনিট সেল, তার স্ট্রাকচারটা কেমন
সেটা আমরা দেখব। সিম্পল কিউবিকের ক্ষেত্রে এটা একটা ইউনিট সেল। সিম্পল কিউবিকের ক্ষেত্রে বা সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে হচ্ছে অ্যাটমগুলো কোথায় অবস্থান করে, এই যে রুট ছক্কা একটা আমরা কি আয়তঘনক, সেই আয়তঘনকের প্রত্যেকটা কর্নারে হচ্ছে একটা করে অ্যাটম বা কণা বা পার্টিকেল অবস্থান করবে। এইভাবে যদি অবস্থান করে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সিম্পল কিউবিক বা সিম্পল ইউনিট সেল। এই যে টু ডাইমেনশন, এটা টু ডাইমেনশনালে তো আমি দেখিয়েছি, কেমন? এটা থ্রি ডাইমেনশনালে দেখার জন্য তো আমরা অ্যানিমেশনটি ভালো করে লক্ষ্য করো। প্রিমিটিভ ইউনিট সেল বা সিম্পল কিউবের ক্ষেত্রে হচ্ছে স্ট্রাকচার। কণাগুলো কেবলমাত্র মধ্যবিন্দু ধরে বিন্দু কল্পনা করে এই কিউবটা করা হয়েছে। এবারে যদি কণাগুলোকে তাদের স্ফেরিক্যাল হিসেবে করি, স্ট্রাকচারটা এরকম হবে। বুঝা গেল? এবারে আসছে কি বডি সেন্টার ইউনিট সেল। বডি সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আয়ত ঘনকের হচ্ছে প্রত্যেকটা কর্নারে, অর্থাৎ কর্নার কটা, কর্নার হচ্ছে টোটাল হচ্ছে 8টা কর্নারে 8টি পার্টিকেল থাকবে, আর হচ্ছে তোমার সেন্টারে একটা হচ্ছে এক্সট্রা অ্যাটম বা পার্টিকেল অবস্থান করবে, যেটা হয়ে যাবে কি বডি সেন্টার ইউনিট সেল। দেখো টু ডাইমেনশনাল স্ট্রাকচারটা একে দেখাচ্ছে। এটা একটা ইউনিট সেল, তাতে হচ্ছে প্রত্যেকটা 8টা কর্নারে 8টা হচ্ছে পার্টিকেল বা কণা অবস্থান করবে, আর হচ্ছে ব্যাকে একটা আছে। এবারে এই 8টা কর্নার বাদেও আরেকটা পার্টিকেল কোথায় অবস্থান করবে, এই কিউবের মধ্যে, অর্থাৎ এই সেন্টার পয়েন্টে একটা এক্সট্রা থাকবে, তখন সেটাকে আমরা বলবো বিসিসি, অর্থাৎ বডি সেন্টার ইউনিট সেল। তোমরা এটা আরো পরিষ্কার, এটা তো 2D, 3Dটা তোমরা অ্যানিমেশনটা ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে। বডি সেন্টার ইউনিট সেল দেখতে পাচ্ছ 8টা কর্নারে 8টি আর সেন্টার পজিশনে 1টি। সেন্টারে হচ্ছে একটা স্ফেরিক্যাল আর বাকি হচ্ছে 8টা কর্নারে 1-এর 8 অংশ করে আছে, টোটাল 8টি। এবার আসছি ফেস সেন্টার ইউনিট সেল। সেখানে অ্যাটম বা পার্টিকেলগুলির অ্যারেঞ্জমেন্ট কীভাবে হবে, সাধারণত হচ্ছে আয়তঘনকের 8টা কর্নে 8টা পার্টিকেল থাকবে, আর প্রত্যেকটা তলে মানে ফেস, অর্থাৎ কটা তল থাকবে, 6টা তল, 6টা তলে মিডিল পোর্শনে একটা একটা করে থাকবে, তখন সেটা আমরা কি বলবো, ফেস সেন্টার কিউবিক বা এফসিসি। ওকে, দেখো দুটো ছক্কার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা কর্নার একটা করে পার্টিকেল, টোটাল 8টা কর্নারে 8টা থাকলো, 4টা 8টা, কেমন? এবার হচ্ছে তল বলতে এই যে উপরের যে তল, এই তলের হচ্ছে মিড পোর্শনে একটা থাকবে, ফেস সেন্টার এটাকে বলা হয়। আর এখানে হচ্ছে একটা, মানে এই তলটার দিকে একটা, ঠিক নিচেরটায় হচ্ছে একটা, এই বাইরের উপরেরটায় একটা, আর হচ্ছে ওই পাশে একটা, দেখো লক্ষ্য করে দেখো, বাইরের এই ডান পাশের দিকে সেখানে একটা, আর হচ্ছে পেছনে একটা রয়ে গেছে সেইটা এখানে। ঠিক আছে, তাহলে কটা থাকবে, কটা ফেস, টোটাল 6টা ফেস, 6টা থেকে পার্টিকেল স্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে এফসিসি বা ফেস সেন্টার ইউনিট সেল। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনালটা অ্যানিমেশন দিচ্ছে, কেমন লক্ষ্য করো। ফেস সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে দেখো ফেস বা পৃষ্ঠতলে হচ্ছে একটা করে, 6টা করে 6টি, আর 8টি কর্নারে 8টি। বোঝা যাচ্ছে? এম সেন্টার ইউনিট যে সেলের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আয়তঘনক, আমরা আয়তঘনকটা এঁকে নেব। আয়তঘনক কেমন, এই হচ্ছে কর্নারে একটা করে অ্যাটম, টোটাল 8টা অ্যাটম বা পার্টিকেল দিয়ে ফিল আপ করলাম। তো এম সেন্টারের ক্ষেত্রে কেবলমাত্র পারস্পরিক পাশাপাশি থাকা দুটো তল, অর্থাৎ যদি এই তলটাকে ধরি, এই তলের এখানে হচ্ছে একটা অ্যাটম থাকবে, আর হচ্ছে তার পাশে থাকা মানে সামনের দিকে থাকা তলটিতে আরেকটা অ্যাটম থাকবে।
এই অবস্থাটা হচ্ছে আমরা কি বলবো এন্ড সেন্টার ইউনিট সেল, অর্থাৎ দুটো এন্ডে এক্সট্রা একটা একটা করে অ্যাটম প্লেস করবে। দেখো একক কোষের কণার সংখ্যা নির্ণয় এবারে আমরা করবো, অর্থাৎ সিম্পল কিউব, বডি সেন্টার কিউব, ফেস সেন্টার কিউব, এই তিনটে যে কিউব বা ইউনিট সেল আছে তাতে কটা করে কণা থাকবে তার নির্ণয় আমরা করব। প্রথমত আমরা আসছি সিম্পল কিউব বা সিম্পল ল্যাটিসের ক্ষেত্রে কণার সংখ্যা কতটি হবে। সিম্পল কিউবটা দেখো এখানে আছে সিম্পল কিউব, কেমন? তো এই সিম্পল কিউব বা ইউনিট সেল যে আছে এই ইউনিট সেল কিন্তু এর পাশে কিন্তু আরো ইউনিট সেল পরস্পর যুক্ত আছে। পরস্পর যদি যুক্ত থাকে উপরে একটা ইউনিট সেল, এই পাশে একটা, এই পাশে একটা, প্রত্যেকটা কাতে হচ্ছে যেরকম থাকে কি করা হয় ঠিক সেইভাবে ইউনিট সেলগুলো যুক্ত আছে টোটাল, কেমন? তাহলে এই যে এইখানে যে অ্যাটম বা কণাগুলো আছে এই কণা হচ্ছে, যদি এই কণাটাকে আমরা 8 ধরি, টোটাল অংশটাকে যদি আমরা 8টা অংশে ভাগ করি, এই কর্নারের হচ্ছে কণাটি হচ্ছে এই কর্নারের কণাটি কিন্তু 8টা ইউনিট সেলের সঙ্গে শেয়ার করছে, ঠিক আছে? 8টা ইউনিট সেলের সঙ্গে শেয়ার করার জন্য তাহলে একটা ইউনিট সেলে কটা হবে? একটা ইউনিট সেলে হয়ে যাবে তোমার টোটাল, একটা ইউনিট সেলের ক্ষেত্রে 1/8 অংশ, তাহলে একটা ইউনিট সেলের ক্ষেত্রে 1/8 অংশ, তাহলে 8টা টোটাল 8টা ইউনিট সেলের সঙ্গে যেহেতু এই অ্যাটমটি শেয়ার করছে, ঠিক একই রকম পরবর্তী অ্যাটমগুলো কর্নার অ্যাটমগুলো 8টা ইউনিট সেলের সঙ্গে শেয়ার করছে, যার জন্য হচ্ছে পার ইউনিট সেলের জন্য সে কত পাচ্ছে? 1/8 অংশ, কেমন? তাহলে কৌণিক বিন্দুতে, এই যে কৌণিক বিন্দু, তাহলে ওই কৌণিক বিন্দুতে কণার সংখ্যা কটা হবে? যেহেতু কৌণিক বিন্দু একটা ঘনকের কত হয়? 8 হয়, আর ঠিক একই রকম হবে ইউনিট সেলের ক্ষেত্রেও 8, তাহলে 8টা কৌণিক বিন্দু, 8টা কৌণিক বিন্দুতে যে কণাটি রয়েছে তার 1/8 অংশ দিচ্ছে, তাহলে 1/8 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে? 8 কেটে গেল, তাহলে 1টি, তাহলে কৌণিক বিন্দুতে ইউনিট সেলের কৌণিক বিন্দুতে কণার সংখ্যা কটা হবে? 1টি। এটা কিন্তু পৃষ্ঠতল, অর্থাৎ ফেসে কিন্তু বা এই তল 6টা তল আছে, 6টা তলের কোনো তলে কিন্তু কণা অবস্থান নেই, তাহলে কি হবে? পৃষ্ঠতলে কণার সংখ্যা 0। ঠিক একই রকম এর ইউনিট সেলের অর্থাৎ সিম্পল কিউবিকের ক্ষেত্রে কিন্তু সেন্টার কণা অর্থাৎ কেন্দ্রে কিন্তু কোনো কণা নেই, তাহলে কি কেন্দ্রের কণার সংখ্যা কি হবে? 0। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে কণার সংখ্যা হয়ে যাবে কেবলমাত্র 1টি। কণার সংখ্যা কয়টি? 1টি। 3D পিকচারটি ভালো করে দেখো, অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি আমাদের, লক্ষ্য করো। এরপর আসছে বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে একক কোষে কণার সংখ্যা কটি, সেটা আমরা বের করছি। বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে দেখো কর্নারগুলোতে একটু করে কণা বসাও, আর হচ্ছে মিড পজিশনে হচ্ছে একটা থাকবে, ঠিক আছে? তাহলে কৌণিক বিন্দুতে কণার সংখ্যা কত হবে? আমরা আগে জেনে এসেছি যে এই কৌণিক বিন্দুতে থাকা কণাগুলি 8টা কিউবের সঙ্গে শেয়ার করে, ফলে এদের হচ্ছে 1/8 অংশ থাকবে। টোটাল কর্নার কটা হচ্ছে? কর্নার হচ্ছে 8টা, তাহলে কণার সংখ্যা কটা হবে? 1টি। কণার সংখ্যা কত হচ্ছে? 1টি। কৌণিক বিন্দুতে কণার সংখ্যা 1টি। পৃষ্ঠতলে কিন্তু কোনো রকমের কণা নেই, তাহলে কি হবে? পৃষ্ঠতলে কণার সংখ্যা 0, কিন্তু কেন্দ্রে কিন্তু একটা কণা আছে, যার জন্য এটা হচ্ছে কেন্দ্রে 1টি হবে। অর্থাৎ মোট কণার সংখ্যা কত হবে? মোট কণার সংখ্যা হচ্ছে 1 + 1, টোটাল হচ্ছে 2টি, তাহলে মোট কণার সংখ্যা হচ্ছে বডি সেন্টার কিউবের ক্ষেত্রে 2টি। এবার আসছে কি ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে কণার সংখ্যা কটি, চিত্রটি আঁকছি। ফেস সেন্টারের ক্ষেত্রে দেখো 8টা কর্নারে 8টা, আর হচ্ছে ফেস প্রত্যেকটা ফেস, 6টা ফেস আছে, 6টা ফেসে একটা করে 6টা। কৌণিক বিন্দুতে একই রকম ভাবে 8টি থাকবে, 1/8 অংশ করে, তাহলে কটা হবে? 1টি। কৌণিক বিন্দুতে হচ্ছে 1টি। আর পৃষ্ঠতলে কণার সংখ্যা 6টা পৃষ্ঠ আছে, আর এখানে যে অ্যাটমটা সেটা কি অর্ধেক দুটো ইউনিট সেলের মধ্যে বিভাজিত হবে, হাফ করে বিভাজিত হবে, মানে অর্ধেকটা থাকবে, কেমন? একটা ইউনিট সেলে অর্ধেক থাকবে, আরেকটা ইউনিট সেলে অর্ধেক থাকবে, তাহলে কিছু 6টা যেহেতু তল আছে, তাহলে 6 গুণিত কত অংশ করে থাকছে প্রত্যেকটা ইউনিট সেলে? 1/2, তাহলে টোটাল হচ্ছে 3টি।
আর এখানে হচ্ছে কেন্দ্রে কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ কেন্দ্রে কোনো কণাই নেই, সেটা হচ্ছে 0। তাহলে মোট কণার সংখ্যা কটা হবে? মোট কণার সংখ্যা টোটাল হয়ে যাবে 4টি। তাহলে ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে কণার সংখ্যা কটা হলো আমাদের? 4টি। দেখো পুরো যে একক কোষে কণার সংখ্যা নির্ণয় তা আমরা একটা ছকের মধ্যে আনার চেষ্টা করেছি, যাতে আমরা পড়ার সময়টা বুঝতে পারি ভালো করে। ঠিক আছে, সিম্পল কিউব, বডি সেন্টার কিউব আর হচ্ছে ফেস সেন্টার কিউব। তাহলে কেন্দ্রে কণার সংখ্যা হচ্ছে সিম্পল কিউবের ক্ষেত্রে 0, বডি সেন্টারের ক্ষেত্রে 1, ফেস সেন্টারে 0। পৃষ্ঠতলে কণার সংখ্যা 0 সিম্পল কিউব, বডি সেন্টার কিউব হচ্ছে 0, এক্স ফেসিতে হচ্ছে 3। কৌণিক বিন্দুতে কণার সংখ্যা হয়ে যাবে সিম্পল কিউবের ক্ষেত্রে 1, বডি সেন্টারে 1, এক্স ফেসিতে 1। তাহলে মোট কণার সংখ্যা সিম্পল কিউবের ক্ষেত্রে 3টি, আর বিসিসিতে মোট কণার সংখ্যা 2টি, এসিসিতে মোট কণার সংখ্যা 4টি। বুঝা গেল?